90টি স্থানে 4303 পরিবার, পানিসাগরে 54টি স্থানে 1815 প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার এই কোভিড-19 মোকাবেলা এবং লকডাউনের ফলে যে কাজ হারানো মানুষকে বাঁচানোর জন্য পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণে মনোযোগ না দিয়ে দেশি বিদেশি পুঁজিপতিদের অতি মুনাফা পাইয়ে দেওয়ার জন্য ওভারটাইম খাচ্ছে। আপনারা জানেন যে লকডাউনে সমস্ত রাজনৈতিক এবং ট্রেড ইউনিয়ন কার্যকলাপ বন্ধ করে রাখা হয়েছে। এই সুযোগ নিয়ে মোদী সরকার 3 দিন আগে 2টো অর্ডিন্যান্স তারা অনুমোদন করেছে, যেগুলো এখন রাষ্ট্রপতির কাছে সম্ভবত গেছে। পার্লামেন্টের সেশন নেই, পার্লামেন্ট তো অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে গেছিল কোভিডের পরিপ্রেক্ষিতে। এখন পার্লামেন্টকে এড়িয়ে যে 2টো অর্ডিন্যান্স তারা চূড়ান্ত করেছে, একটা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য আইন সেটা সংশোধন, এটা সংশোধনী এনে এই চাল, ডাল, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই নিত্য প্রয়োজনীয় পণ্য আইনের আওতা থেকে বের করে দিচ্ছে। বুঝতে পারেন, এর ফলে আমি আপনি সবাই ক্ষতিগ্রস্ত হব। খড়িয়া, মজুদদার, কালোবাজারির হাতে সমস্ত অত্যাবশ্যকীয় পণ্যের যে দরদাম নিয়ন্ত্রণ, এই সমস্ত তুলে দেওয়া হচ্ছে। দ্বিতীয় যে অর্ডিন্যান্স সেটাও মারাত্মক, যে কৃষি বাণিজ্য সেটাকে বেসরকারীকরণের জন্য অর্ডিন্যান্স দিয়েছে। এই 2টি অর্ডিন্যান্স সমগ্র দেশের যে আপামর ভারতবাসী তাতে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা সাংঘাতিকভাবে। এবং সমস্তটাই হচ্ছে যে যারা ফাটকা কারবারি, কালোবাজারি, মুনাফাখোর, মজুদদার, এই তাদের হাতে সমস্ত কিছু ছেড়ে দেওয়া হলো কোন সময়তে, যখন দেশে লকডাউন চলছে, যখন মানুষ করোনার ভাইরাসের আক্রমণে তারা প্রাণপণে লড়াই করছে, জীবন বাঁচানোর জন্য লড়াই করছে। এই সময়তে এই সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্য আইন সংশোধন করা হলো, কৃষিপণ্য যে বাজার আইন সংশোধনী অর্ডিন্যান্স করা হলো। ভারতবর্ষের স্বাধীনতার পরে এত নিকৃষ্ট জনবিরোধী সরকার আর আসেনি মোদী সরকারের মতো। অতীতে ভারতের সরকারগুলো অন্তত ভোক্তাদের যে অধিকার রক্ষার জন্য কিছু কিছু আইন করেছিল এর গত 70 বছরে, কিন্তু মোদী সরকার এত নিকৃষ্ট, এত জনবিরোধী, এত দেশি বিদেশি পুঁজিপতিদের মুনাফা পাইয়ে দিতে লালায়িত, এরা সমস্ত এই জনবিরোধী, দেশ বিরোধী তারা সিদ্ধান্ত নিয়েছে। এর আমরা তীব্র প্রতিবাদ করছি। 2টি অর্ডিন্যান্সে এগুলো কোনোভাবে কার্যকর করা যাবে না। আমরা দেশব্যাপী আমরা প্রতিবাদ গড়ে তুলব, আমাদের রাজ্য আমরা প্রতিবাদ গড়ে তুলব। থেকে দাবি জানিয়ে আসছি যে যারা রাজ্যের বাইরে থেকে যারা আসছেন আমাদের রাজ্যে, অন্য জায়গাতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন বা অন্যভাবে ইয়ের মধ্যে ছিলেন, তারা ট্রেনে, প্লেনে বা যানবাহনে, মোটরযানে তারা আসছেন, আমরা বলেছি যে সবার যে লালারস পরীক্ষা করার ব্যবস্থা করা, এটা সরকার করেনি। প্রথমে উল্লেখ করবে, তারপরে করেনি। এখন আমাদের ইয়ে হচ্ছে যে কালকেও যে তথ্য পাওয়া গেছে যে শুধুমাত্র ট্রেনে যারা এসছে 10,000-এর বেশি যাত্রী তারা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে তাদের লালারস পরীক্ষা ছাড়াই। এটা রাজ্যের মধ্যে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে এবং সরকার স্বীকার না করলেও
কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। কারণ দেখা যাচ্ছে কতগুলো কেসের যে কোনো রকম ট্রাভেল হিস্ট্রি নেই, যে মহিলা মারা গেলেন আমতলির ফুলতলিতে শামসুন্নাহার বেগম, কোনো ট্রাভেল হিস্ট্রি নেই। এরকম আরও কয়েকটা কেস আছে বিভিন্ন জেলার মধ্যে, প্রতিদিন বাড়ছে। জেলের মধ্যে পর্যন্ত সংক্রমণ ঘটেছে। মারাত্মক কথা যে এখানে সরকারের এখানে গাফিলতি আছে। এই জন্য আমরা প্রথম থেকে দাবি করে আসছি যে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন সেন্টার, সেখানে যারা আসছে তাদেরকে রেখে তাদের লালারস পরীক্ষা করে তারপরে তাদেরকে ছাড়তে হবে। এবং পাশাপাশি যে সুরক্ষা, ব্যক্তিগত সুরক্ষা, ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, স্বাস্থ্যকর্মী, স্যানিটেশন কর্মী এবং এই ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন সেন্টারে যে সমস্ত কর্মী নিযুক্ত তাদের পাহারা বা অন্যান্য কাজে, তাদের সবার জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিপি সরবরাহ করতে হবে। এই কাজে কোনো রকম করা চলবে না। তাদের জীবনের ঝুঁকি আছে এবং তাদের জন্য এই 50 লক্ষ টাকার বীমা করে দিতে হবে সরকারকে। আপনারা জানেন যে এই লকডাউন ঘোষিত হওয়ার ফলে যে এই খুব অভাবে পড়া, দুরবস্থায় পড়া, যাদের খাওয়ার পর্যন্ত নেই, সরকার তো 5 কেজি করে চাল দিয়ে দায়িত্ব খালাস, আর কোনো দায়িত্বই তারা নেয়নি। সেজন্য তো আমরা এই 4 দফা দাবির মধ্যে রেখেছি 7,500 টাকা, 10 কেজি খাবার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সম্পূর্ণ সরবরাহ। তো এটা করেনি, আমরা সেটা করছি, আমরা করার চেষ্টা করছি যতটা সম্ভব। এ পর্যন্ত 1 জুন পর্যন্ত আমরা 2147টা স্থানে রাজ্যে আমরা 91,156 পরিবারকে আমরা ত্রাণ সাহায্য পৌঁছে দিয়েছি। আমাদের পার্টির কয়েকটি সিদ্ধান্ত এবং অভিমত জানানোর জন্য আজকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। প্রথমত হচ্ছে যে আপনারা তো দেখেছেন লোকাল পত্রিকাতে সবগুলোতে সেরকমভাবে আসেনি। আমাদের পার্টির পলিট ব্যুরোর মিটিং হয়েছিল গত 2রা জুন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। সেই বৈঠক থেকে 4 দফা দাবির ভিত্তিতে আগামী 16 জুন সমগ্র দেশে প্রতিবাদ দিবস পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এই লকডাউনের পরিপ্রেক্ষিতে মানুষের যে দুর্দশা, বিশেষ করে শ্রমজীবী মানুষ, দৈনিক আয়ের উপরে নির্ভর করা মানুষ, কাজ হারানো মানুষ, তাদের যে দাবি দাওয়া নিয়েই এই প্রতিবাদ দিবস। আমরা আগেও দাবি করছিলাম, এখন আবার নতুন করে আমরা দাবি করছি। এই 4 দফা দাবির মধ্যে যেগুলো রয়েছে যে আয়কর দেন না এমন সমস্ত পরিবারকে প্রতি মাসে নগদে 7,500 টাকা করে 6 মাস প্রদান করতে হবে। এই পরিবারগুলোকে 6 মাস মাথাপিছু 10 কেজি খাদ্য বিনামূল্যে সরবরাহ করতে হবে। 3 হচ্ছে রেগা, এবং আমাদের রাজ্যে তো টুয়েব আছে শহরাঞ্চলে। রেগা এবং টুয়েব প্রকল্পে 200 দিন কাজ দিতে হবে এবং মজুরি বাড়াতে হবে। মজুরি বকেয়া রাখা চলবে না। এবং
বেকারদের জন্য অবিলম্বে ভাতা প্রকল্প ঘোষণা দিতে হবে কেন্দ্রীয় সরকার। চতুর্থ দাবি হচ্ছে জাতীয় সম্পদ লুট, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারীকরণ, শ্রম আইন সংশোধনী এগুলো বাতিল করতে হবে। এই 4 দফা দাবিতে পলিট ব্যুরোর এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলী আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সমগ্র রাজ্যে 16 জুন আমরা শহরে গঞ্জে সর্বত্র আমরা প্রতিবাদ সংগঠিত করব। এই ধরনের করতে পারে। আমি মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি যে মিডিয়া এই কাজগুলো তারা সমর্থন করেনি, তারা নিন্দা করেছে যে কাজ তারা সমর্থন করেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে, বিজেপির তরফ থেকে একটা বিবৃতি পর্যন্ত নেই, নিন্দাসূচক বিবৃতি নেই যে রক্তদানের মতো এমন মহৎ কাজ, যে মুমূর্ষু মানুষকে বাঁচানোর কাজ, সেই কাজে পর্যন্ত বাধা দিয়েছে। এটা কি তাদের মানুষ বিজেপির প্রতি সমর্থন তুলে নিচ্ছেন, মানুষ যারা আতঙ্কিত, এই কারণেই তারা এই রক্তদান শিবিরে ত্রাণ কাজে বাধা দিচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাধা অগ্রাহ্য করেই আমরা এই ত্রাণ কাজ আগামী দিনে আমরা চালিয়ে যাব দুস্থ মানুষকে বাঁচানোর জন্য। এটা আমাদের দায়িত্ব, আমাদের সামর্থ্য সীমিত মানুষদের কাছ থেকে আমরা সাহায্য নিয়ে, সামগ্রী বা অর্থ সাহায্য নিয়ে আমরা তাদেরকে রসিদ আমরা দিচ্ছি, তারপরে সেটাই আমরা ত্রাণ করছি। এই প্রসঙ্গে এটা বলতে চাই, আমাদের কাছে মহকুমাগুলো থেকে যা খবর এসেছে, বিজেপি প্রচুর অর্থ সংগ্রহ করেছে এই ত্রাণের নামে, কিন্তু যে পরিমাণ ত্রাণ দিয়েছে, যে পরিমাণ অর্থ তারা কালেকশন করেছে, তার থেকে অনেক কম। এই অর্থ কোথায় গেল বিজেপি বলতে পারে। তাদের নিশ্চয়ই জনসাধারণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। মানুষ সমস্ত কিছুই দেখছেন। এবং এটা এরপরে যে বিষয়টা করছি, সাধারণ আইন শৃঙ্খলার ক্রমাগত অবনতি হচ্ছে। এই লকডাউনের মধ্যে পর্যন্ত ক্রমাগত বাড়ছে নারীদের খুন, যৌন নির্যাতন, শ্লীলতাহানি, এমনিতে খুন, জখম, রাহাজানি, চুরি প্রচণ্ড রকম বাড়ছে। সেখানে পুলিশ প্রায় বলা যায় ইনঅ্যাক্টিভ। তার কারণ হচ্ছে তার হেডলেস। সে 31শে জানুয়ারি আগের ডিজিপি অবসর নিলেন, তারপরে আজকে 5ম মাস পড়েছে যে একজন ডিজিপি নিয়োগ করা গেল না। প্রথমজন যাকে অফার দিয়েছিল তিনি নাকি আসবেন না। আরও তো সিনিয়র অফিসার আছেন, কেন এই অবস্থা চলবে? অবিলম্বে ডিজিপির পদ সেটা পূরণ করতে হবে। এবং এই যারা অপরাধী, নারী নির্যাতনকারী এবং অন্যান্য অপরাধের সঙ্গে যারা যুক্ত, বিভিন্ন মারাত্মক সমস্ত ক্রিমিনাল অফেন্সের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং এই সঙ্গে যারা রক্তদান শিবিরে হামলা করেছে, যারা এই ত্রাণ বন্টনে হামলা করেছে, যারা ত্রাণ গ্রহণ করেছেন এমন লোকেদের উপরে হামলা করেছে, এই ঘটনাগুলো আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। একটা সৌজন্যবোধ পর্যন্ত নেই যে একটা চিঠির প্রাপ্তি স্বীকার করা। এই ডিজিপিকেও চিঠি দিয়েছে, আমি গত সংবাদ সম্মেলনে বলেছি। এবং সেটা এগুলো তাদেরকে গ্রেপ্তার করতে হবে, অপরাধীদের গ্রেপ্তার এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং ওভাবে কেড়ে নেওয়া চলবে না, যেটা আমাদের সাংবিধানিক অধিকার। লকডাউন চলুক আর যাই চালুক, এটা মানুষের যে মৌলিক অধিকার, সেটা খর্ব করা যায় না। এখানে দেখলাম আমরা বিজেপি সারা রাজ্যের মধ্যে তারা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে তারা রাস্তায় নেমেছে। হ্যাঁ, কি ব্যাপার? সোনামুড়ায় গোমতী নদীর পড়তে ওই মেঘনা মধ্যে নো পয়েন্টের প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে, তো জাহাজ তো কোনো আসেনি। এখন এত অভিনন্দনের পালা কোথায়? আর এটা লজ্জা হয়। এটা তো পূর্বতন বামপুর সরকারের সময়তে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী, এই সোনামুড়া দিয়ে যে গোমতী নদী দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে যে
পণ্য আনা যায় কিনা, আনা নেওয়া করা যায় কিনা, সেজন্য এটা রেকর্ডে আছে। তখন যিনি অর্থমন্ত্রী, তিনি বাণিজ্যমন্ত্রী ছিলেন তখন, তার সঙ্গে কথা হয়েছে, তখন একটা প্রাথমিক হয়েছে। এখন তো কি ব্যাপার, একটা প্রোটোকল স্বাক্ষরিত হলো, তার জন্য সারা রাজ্যের মধ্যে নেমে গেছে বিজেপি। যেমন জাহাজ এসে গেছে, একেবারে ঢুকে সোনামুড়া পর্যন্ত 5 তলা জাহাজ এসে গেছে। তো যাই হোক, যে অতীতকে অস্বীকার করার এই প্রবণতাটা দেখা যাচ্ছে সমস্ত ক্ষেত্রে। যে বামপন্থী সরকারের সাফল্য, এই বামপন্থী সরকার যা যা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে গেছে, এই যে বড় হাসপাতাল, ওখানে বাণিজ্য কেন্দ্র, যেগুলো এখন করার জন্য বলছে যে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন সেন্টার, সমস্ত তো বামপন্থী সরকার করে গেছে। এই 26 মাসে তাদের কি করেছে? তারা একটা প্রকল্প, নতুন প্রকল্প তারা করেছে? লুটপাট ছাড়া কি চলছে? আর হচ্ছে জনগণের উপরে, মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে আক্রমণ। আমরা দেখছি এটা। এই এখন প্রতিবাদ করতে গেলে পরে শান্তিপূর্ণ 10-15 মিনিটের জন্য রাস্তায় দাঁড়াচ্ছে, স্লোগানও দিচ্ছে না। সেটা হচ্ছে এখানে নারীদের উপরে হয়েছে। এখানে গত 1 জুন অন্যদের উপরে হচ্ছে। পরশুদিন কৃষকরা প্রতিবাদ করতে গেছে, সেখানে পুলিশ সিআরপি নামিয়েছে। তো এগুলো চলতে পারে না। প্রতিবাদ জানানোর অধিকার শান্তিপূর্ণভাবে, সেটা যে সাংবিধানিক অধিকার, সেটা নিশ্চিত করতে হবে। এই হচ্ছে আমার যেটা গতকাল শিক্ষামন্ত্রী যেটা বলেছেন, যে 141 জনকে নাকি তারা চাকরি দিয়েছে 2 বছর। তো প্রথমত হচ্ছে যে তাদের ভীষণ ডকুমেন্টে প্রথম বছরেই 50,000 শূন্যপদ পূরণ, সেটা কোথায় গেল? আর এই যে 3,141 জন যেগুলো নিয়েছে বলে বলেছে, তথ্য দিয়েছেন সাংবাদিক বন্ধুদের কাছে, এরা কারা? এই ভাগ্যবানরা কারা? তাদের নামের তালিকা প্রকাশ করুক, মানুষ বুঝতে পারবে এগুলো ইন্টারভিউ নিয়ে চাকরি হয়েছে, নিয়ম মেনে চাকরি হয়েছে কিনা। আমরা তার দাবি করছি, এটা যে বেকারদের প্রতি একটা নিষ্ঠুর প্রতারণা ছাড়া আর কিছু না। জোট সরকার এডিসির মেয়াদ আপনারা জানেন 17ই মে শেষ হয়েছে এবং নির্বাচন করা সম্ভব হয়নি। এই যে কোভিড-19 ক্রাইসিস, তাকে মোকাবেলা করার জন্য লকডাউন, স্বাভাবিকভাবেই এই সময়ে নির্বাচন করা কোনোরকমভাবেই সম্ভব ছিল না। এই এডিসির মেয়াদ অতিক্রান্ত হয়ে গেল। এখন এটা মহামান্য রাজ্যপালের তত্ত্বাবধানে যাওয়ার কথা, সাংবিধানিকভাবে সেটা গেছে। কিন্তু আমাদের বক্তব্য হলো, এই রাজ্যে এডিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করছেন উত্তর পূর্বাঞ্চলে এবং সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছে, সেখানে সমস্যাগুলি যেভাবে আছে তার তুলনায় আমাদের রাজ্য অনেক ভালো। একটা সময় খুব খারাপ অবস্থায় গিয়েছিল এখানেও, কিন্তু সেটাকে বিগত গভর্নমেন্ট থাকার সময়, বামফ্রন্ট সরকারের সময় এডিসির সঙ্গে সহযোগিতা করে একসঙ্গে কাজ করার ফলে সারা রাজ্যের মধ্যে একটা নজির সৃষ্টি করতে পেরেছে যে এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীদের সমস্যাকে সমাধান করা যায়। সেখানে এডিসির ভূমিকা বিরাট। সেই জায়গায় এডিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই এখানে নির্বাচিত সংস্থাই থাকা দরকার। সেখানে ইচ্ছা করলে গভর্নমেন্ট বা রাজ্যপাল, যারা এডিসিতে কাজ করছিলেন তাদের পারফরমেন্স অত্যন্ত ভালো ছিল, তাদেরকে কন্টিনিউ করতে দিতে পারতেন, সেই প্রভিশনও আছে, কিন্তু উনি দেন নাই। যাই হোক, এই যে রাজ্যপালের আওতায় এখন আছে, তার বিরুদ্ধে আমরা বিরোধিতা করছি না। কিন্তু দীর্ঘকাল ধরে এভাবে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে এই এডিসি প্রশাসনকে পরিচালনা করা সমীচীন হবে না। এতে উন্নয়ন ভালোভাবে করা যাবে না, বিঘ্নিত হবে। ট্রাইবেল জনগোষ্ঠীর মধ্যে আবারও হতাশা সৃষ্টি হবে এবং আবার মিসলেড হওয়ার পরিবেশ সৃষ্টি হতে পারে। সেই কারণেই আমরা দাবি করছি যথাসম্ভব তাড়াতাড়ি
এডিসি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য গভর্নর রাজ্য সরকারের চিন্তাভাবনা বা পদক্ষেপ গ্রহণ করুক। লক্ষ্য করছি যে এদেরকে রাজ্যে পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। কোনো কোনো মহল থেকে, কর্নার থেকে বিরোধিতা করা হচ্ছে, বা কোনো এলাকা থেকে বিরোধিতা করা হচ্ছে আমাদের এলাকায় পুনর্বাসন দেওয়া হবে না। এটা একটা সমস্যা। আমাদের সেখানে আমাদের পার্টির অত্যন্ত স্পষ্ট বক্তব্য যে হ্যাঁ, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এ রাজ্যে হলেও আমাদের কোনো বিরোধিতা আমরা করছি না, কিন্তু এ রাজ্যে বসবাসকারী যারা, তাদের যাতে অসুবিধা না হয়। গভর্নমেন্টের জমি, খাস জমিগুলোতে পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে এটা তো পরিষ্কার, এই রাজ্য ছোট রাজ্য, এমনিতেই জনসংখ্যা রাজ্যের আয়তনের তুলনায় বেশি। সেখানে গভর্নমেন্টের খাস জায়গা হলেও কোনো না কোনোভাবে মানুষের দখলে আছে বহু বছর ধরে। সুতরাং সেই খাস জমিগুলাতে যদি এখন গভর্নমেন্ট পুনর্বাসন দিতে চায় তাহলে সমস্যা দেখা দেবে। সেখানে ওই এলাকাবাসীদের একটা হলো আমাদের রাজ্যে আশ্রিত মিজোরাম থেকে আগত ব্রো বা রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের বিষয়। দ্বিতীয় বিষয় হলো এডিসি। প্রথম বিষয়টা বলছি আমরা, রিয়াং বা ব্রো শরণার্থীদের এই রাজ্যে পুনর্বাসন দেওয়ার যে সিদ্ধান্ত, তার বিরোধিতা আমাদের পার্টি করে না। কিন্তু তার সঙ্গে আমাদের এই প্রসঙ্গে এই বিষয়টা নিয়ে আমাদের পার্টির বক্তব্য অত্যন্ত ক্লিয়ার, সেটা আমি তুলে ধরতে চাই। এই যে আজকে প্রায় 20 বছরের বেশি সময় ধরে ব্রো বা রিয়াং শরণার্থীরা ত্রিপুরায় শরণার্থী ক্যাম্পগুলিতে নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে আছে, এবং প্রথম থেকেই এই শরণার্থীদের দাবি ছিল রিপ্যাট্রিয়েশন, অর্থাৎ তাদের যে পূর্বপুরুষের জায়গা মিজোরামের ভিতরে, সেই জায়গাতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। এবং এটা ঘটনা যে ভারত স্বাধীনতার আগেই, মিজোরাম রাজ্য সৃষ্টির আগে থেকেই এই ব্রো বা রিয়াং যারা আজকে বাস্তুচ্যুত ত্রিপুরায় আশ্রিত, তারা মিজোরামের বাসিন্দা ছিল। ত্রিপুরা রাজ্যের সীমানার সঙ্গে মিজোরামের যে এলাকা, বিশেষ করে মামির জেলা, এই সমস্ত এলাকায় আমাদের রিয়াং ভাইরা ছিল। কিন্তু আজ থেকে প্রায় 20 বছর আগে তারা সেখান থেকে বিতাড়িত হয়, ত্রিপুরা রাজ্যে শরণার্থী হিসাবে আশ্রয় গ্রহণ করে। এবং সেখানে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বারবার কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় এই সমস্যার সমাধানের জন্য। মিজোরাম সরকারের সঙ্গে আলোচনা করে সকল ভারতবাসীর যে ন্যায়সঙ্গত অধিকার, যার এই দেশের নাগরিক হিসাবে পূর্বপুরুষদের যে বাসস্থান, সেখানে বসবাস করার যে ন্যায়সঙ্গত অধিকার, সেটা ব্রো বা রিয়াংদেরও আছে মিজোরামের অভ্যন্তরে বসবাসের। এবং ভারতবাসী হিসাবে অবশ্যই সকল ভারতের নাগরিকের মতোই এই রিয়াংদেরও ভারতের অন্যান্য জায়গায় রাজ্যেও বসবাস করার অধিকার আছে। কিন্তু তাদের এই ন্যায়সঙ্গত অধিকার প্রদানের ক্ষেত্রে কেন্দ্র সরকার 20 বছর ধরেও সক্ষম হয় নাই। প্রধানত কেন্দ্র সরকারেরই দায়িত্ব, যেহেতু এটা দুটো রাজ্যের মধ্যে বিষয়টা। কিন্তু সেটা হলো না। কোভিডের সমস্যা বাড়ছে, তবু গভর্নমেন্টের তরফ থেকে এটাকে শিথিল করা
আনলক করা প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা বলবো যে আস্তে আস্তে এটাকে শিথিল করে আনলক করে নর্মাল অবস্থা তৈরি করে কোভিডকে ফাইট করে যথাসম্ভব তাড়াতাড়ি এডিসি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবে সরকার। এটাই দিন এই নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে একটা জনগোষ্ঠী শরণার্থী জীবনযাপন করতে পারে, তার একটা সমাধান হওয়া দরকার। সেখানে আজকে এই রাজ্যের মধ্যেই সমাধানের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার আমরা বিরোধিতা করি না, কিন্তু তার সঙ্গে আমরা তীব্র সমালোচনা করি এই যে কেন্দ্র সরকারের চরম ব্যর্থতার প্রতি এবং বুড়ো বা রিয়াং শরণার্থীদের নেই সঙ্গত অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরম ব্যর্থতার আমরা সমালোচনা করি। এখন আমরা বিভিন্ন